নমস্কার, আমি নয়ন রায়। পশ্চিমবঙ্গ 2026-এ পশ্চিমবঙ্গের নির্বাচন, তার আগে 5ই ফেব্রুয়ারি 2026 রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে ইন্টারিম বাজেট অর্থাৎ অন্তর্বর্তী বাজেট রাষ্ট্রমন্ত্রী অর্থ দপ্তরের চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করলেন। প্রথমে রাজ্যপালের যে অভিভাষণ, এটা যে সরকার যা লিখে দেয় সেটা তার রিফ্লেকশন, তার গভর্নর যেই থাকুন না কেন, সেটাই হচ্ছে রে চিরাচরিত প্রথা। কিন্তু প্রশ্ন হচ্ছে রে রাজ্যপালের যে অভিভাষণে যে সময়সীমা, তা নিয়ে বিতর্ক হয়েছে, তা নিয়ে চিলচিৎকার হয়েছে। তো স্বভাবতই বিরোধী দলের প্রশ্ন ছিল এবং শাসক দলের ভূমিকা নিয়ে অনেক কথাবার্তা ছিল। কিন্তু আমি রাজ্যপাল যেটা অভিভাষণে প্রথমেই যে কথা বলেছেন, যে সর্বাধিক নিরাপদ শহর, তার আইন শৃঙ্খলা পরিস্থিতি রেখেছে যে আমার সরকার রাজ্যের সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রেখেছে এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণাধীন রয়েছে। সর্বাধিক নিরাপদ শহর মানেই রাজ্যে কিছু তার মানে ঘটেনি, কিন্তু পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কাকলিয়া হোক, আনন্দপুর হোক, যে ঘটনাগুলো পরপর ঘটছে তা বিরোধী দলনেতা আক্রমণ করছে। কিন্তু রাজ্যপাল এখানে নিরুপায়, কারণ সরকার পরম্পরায় পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় ছিলেন, লেফট ফ্রন্ট হোক, তার আগে কংগ্রেস হোক, তার আগে যুক্তফ্রন্ট হোক, এরকমভাবে সরকার যা লিখে দেন রাজ্যপালকে সেটাই করতে হয়। তাই নতুন করে বলার কিছু থাকে না। এই যে কটি পয়েন্ট রয়েছে, 24টি পয়েন্ট, তার মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য পয়েন্টের নাম্বার 15, যেটা আমার মনে হয়েছে বিং এ জার্নালিস্ট, বিং এ সাংবাদিক, তার বিশ্লেষণ হতেই পারে। এখানে বলছেন যে দুর্গাপুর আসানসোল অঞ্চলে কয়লা অর্থাৎ কোল বেড মিশন, সিবিএম ও সেল গ্যাসের অনুসন্ধান খনন কার্যক্রমের মাধ্যমে লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তার মানে অশোকনগরে যে পেট্রোলের কথা বলা হচ্ছে, তার কী অবস্থা, এবং বিশেষ করে দেউচা পাচামির বর্তমান অবস্থান নিয়ে খুব স্বভাবত হচ্ছে এর মধ্যে থাকা কথা। কারণ দেউচা পাচামির যে কয়লা যা সরকার ঘোষণা করেছে, কিন্তু তার বিস্তারিত ব্যাখ্যা অবশ্যই এই বইয়ে পাওয়া যাবে না, যেহেতু রাজ্যপালের অভিভাষণের মধ্যে নেই সবটা। তো সরকার নারী ও কন্যা সন্তানের ক্ষমতায়নের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার, যা 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের বৈতরণী পার করেছিলেন, এবং কন্যাশ্রী প্রকল্প এবং রূপশ্রী প্রকল্পের বেশ কয়েকটি রিফ্লেকশন ইকুইপমেন্ট তিনি এবারের বাজেটের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারে 500 বরাদ্দ করেছেন। আমরা জানি যে ডিএ মামলার ইতিমধ্যে যা তোলপাড় সারা দেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক যে গতি বা প্রগতি, পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক যে সীমারেখা, যা অর্থমন্ত্রী বাজেট অর্থাৎ রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বভার চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট তিনি পেশ করেছেন, সেই বাজেট নিয়ে অনেক কথাবার্তা খুব স্বাভাবিকই বাংলায় উঠছে। প্রথমত হচ্ছে 2024, 2025 থেকে 2026-27 তিনি কম্পেয়ার করেছেন। 2026 ও 2027 17,58,894 কোটি .14 টাকা এই বাজেট হতে ইন্টারিম অন্তর্বর্তী বাজেট। কারণ সরকার যখন নির্বাচনে যেই জয়লাভ করুন না তাকে আবার কমপ্লিট একটি ফাইন্যান্সিয়াল বাজেট তাকে পেশ করতে হবে, এটাই নিয়ম। নির্বাচনের আগে কিছু কিছু বিষয় থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন এমসিসি চালু হবে, মডেল কোড অফ কন্ডাক্ট, তখন কিন্তু এই রিফ্লেকশন অফ ইকোনমিক ক্ষেত্রে গ্রোথ বা রেশিও বা মানুষের মধ্যে রিফ্লেকশন হবে কিনা, শ্রমজীবী খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষের মধ্যে হবে কিনা, সেগুলো নির্বাচনে বিধি শুরু হলে কিন্তু তখন সমস্যা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে সরকার যেটা বাজেট ইন্টারিম বাজেটে যেটা বলেছেন, কিন্তু এখানে যদি ব্যাখ্যায় আসি আমি, কারণ দীর্ঘদিন বিধানসভায় সাংবাদিকতা করতে করতে মনে হয়েছে যে একটা বাজেট নিয়ে একটা বিশ্লেষণ হতেই পারে। সরকার তার অভিমুখ বদলাবার চেষ্টা করেছে নির্বাচনের সামনে রেখে, যেটা বিরোধী দল বলছেন যে এই বাজেট ইন্টারিম বাজেটটা হচ্ছে মনমোহিনী এবং হচ্ছে নির্বাচনমুখী। যদিও সরকার মানতে নারাজ, কিন্তু সরকারকে তীরবিদ্ধ করতে ছাড়েনি কিন্তু আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকী পলিটিক্যাল ব্যাপারটা বলে যায়। নওশাদ সিদ্দিকী বলেছে এই বাজেটের মধ্যে কোনো রিফ্লেকশন নেই, এই বাজেট জাস্ট নির্বাচনকে পার করানোর জন্য সরকার তার কিছু প্রকল্পে ঘোষণা করেছেন, কিন্তু সেটাও পর্যাপ্ত নয়। একইভাবে হচ্ছে হুমায়ুন কবির
যিনি তৃণমূল থেকে তিনি বহিষ্কৃত, জনতা উন্নয়ন পার্টি তার দল, তিনি বলছেন যে এই বাজেটের মধ্যে কোনো মাদুকারিতার ব্যাপারটা নেই। প্রশ্ন মাদুকারিতা আছে না মধু আছে সেটা পরে ঠিক হবে, যে পশ্চিমবঙ্গের যে অবস্থা এবং রাজনৈতিকভাবে যে পরিস্থিতি তার সঙ্গে অর্থনৈতিক অবস্থানকে কখনই গুলিয়ে ফেলা যাবে না। কেন যাবে না? কারণ পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বাজেটটা খুব গুরুত্বপূর্ণ হয়। কারণ মানুষের জীবন বেঁচে থাকার ক্ষেত্রে যে সমস্ত দরকার, কৃষি শিল্প যার ডেভেলপমেন্ট রিফ্লেকশন আদৌ হচ্ছে কি প্রশ্ন উঠছে বারবার করে। কিন্তু এখানে সরকার যে কথা বলছেন যে সরকার রাজস্ব খাতে ব্যয় করেছেন এখন অবধি বা 2026-27 বা যেটা পেশ করেছেন 3,09,551.07 টাকা। সরকার ঋণ নিয়েছেন কত, মানে যদিও ফেডারেল স্ট্রাকচারে সরকার রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক তাদেরকে ঋণ নিতেই হয় রাজ্য পরিচালনার ক্ষেত্রে অর্থনৈতিক প্যারামিটারকে ঠিক করার জন্য। তো 2024-25 থেকে 2026-27 পরিমাণ হচ্ছে 54,606.53 টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুহূর্তে বাজেট নিয়ে অনেক কথা হলেও এই বাজেটের দিশা, বাজেটের অভিমুখী তা সরকার বলতে পারবে আর বিরোধীরা বলতে পারবে। তাহলে 17,58,894.14 টাকার যে বাজেট, ইন্টারিম বাজেট, অন্তর্বর্তী বাজেট যেটা সরকার পেশ করেছেন তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী দল, অর্থাৎ এলওপি, লিডার অফ অপোজিশন সহ আইএসএফ এবং তার সঙ্গে হুমায়ুন কবির। যদিও সরকার তারা মানতে নারাজ, কিন্তু আমরা যদি দেখি যেবারে লক্ষ্মীর ভাণ্ডার আবার সেই 500 টাকা শ্রীবৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে বাংলার খেটে পড়ে পাওয়া বা বাংলা প্রান্তিক স্তরে যারা মানুষ মহিলারা আছেন তাদের নির্বাচনে কি রিফ্লেকশন হবে 21-এর মধ্যে এই 500 টাকা সমৃদ্ধির ক্ষেত্রে? এটা কি রাজ্যের অগ্রগতির উন্নয়নের ক্ষেত্রে কি খুব গুরুত্বপূর্ণ? এই প্রশ্ন বিরোধী দলরা করছে। বেকার ভাতার ক্ষেত্রে শ্রীবৃদ্ধির কথা বলছি, কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনৈতিক যে প্যারামিটার, সিঙ্গুরের শিল্প নিয়ে প্রশ্ন উঠছে বারবার করে। পশ্চিমবঙ্গের শ্রীখণ্ড তাপবিদ্যুৎ কেন্দ্র কেন হলো না তা প্রশ্ন উঠছে, প্রশ্ন থাকবেই। সাংবাদিকের কাজ হচ্ছে যারা বিশ্লেষণ করা এবং গোটা বিষয় তুলে ধরা। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের কী পরিস্থিতি তার বর্ণনা রয়েছে, বেকার ভাতার কথা বলছেন, শ্রমজীবী মানুষের কথা বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ যার উপর দাঁড়িয়ে থাকে যে ব্যালেন্স অফ ইকোনমি, সেটা এক হচ্ছে কৃষি, এক হচ্ছে ইন্ডাস্ট্রি, অর্থাৎ বৃহৎ মাঝারি, যেটা পশ্চিমবঙ্গের শিল্পের ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ এখানে কর্মসংস্থান তৈরি হয়। ইন্টারিম বাজেটে রিফ্লেকশন নেই বলে অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বভাবতই আজকে বিধানসভা ছিল চিৎকারে ভরা ছিল। মুখ্যমন্ত্রী যখন প্রায় 1 ঘন্টার উপর তখন তিনি যখন তার বক্তব্য রাখছিলেন, সেখানে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন বিজেপি বিধায়কদের। শুভেন্দু অধিকারীর দিকেই উদ্দেশ্য করে বলেন যে আপনাদের দলে অনেকে টিকিট পাবেন না। আমি সে প্রশ্নে যাচ্ছি। গতকাল সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পরিপ্রেক্ষিতে অনেকে সিংহ নিনাদ বা যা গর্জন করছেন, ঠিক আছে, পশ্চিমবঙ্গের যে পার ক্যাপিটাল ইনকাম কত, মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে ন্যূনতম অধিকারের প্রশ্নে কতটা দরকার, যে শিশু জন্মগ্রহণ করছে তার মাথায় কত বোঝা, 60 থেকে 62 বা 65 আশেপাশে ঘোরাফেরা করছে। পশ্চিমবঙ্গের শিল্পায়নের দিশা কি এই বাজেটের রিফ্লেকশনের মধ্যে পরিষ্কার এখনও নেই। যদিও গোটা বাজেটগুলো যদি পড়া হয় তাহলে হয়তো আমার বিশ্লেষণ হয়তো অনেকটা লম্বা হয়ে যাবে। তাই পশ্চিমবঙ্গের কৃষির ক্ষেত্রে উৎপাদিত শস্যের দাম যদিও সরকার বলছে যে সুরক্ষিত এবং সরকার কৃষির অগ্রাধিকার দিতে চাইছে, কিন্তু শস্য এবং বিশেষ করে শাকসবজি এবং ধানের ক্ষেত্রে যে পরিমাণ বাজার হওয়া উচিত সে বাজারটা হচ্ছে না, বা কেন হচ্ছে না এই প্রশ্ন থাকবে। এবং সরকার বেশ কিছু প্রকল্পের কথা ঘোষণা করেছে, যেটা অলরেডি বিরোধী দল বলেছেন যে এটা হচ্ছে চমকের বা গিমিকের বাজেট, ইন্টারিম বাজেট। কিন্তু পশ্চিমবঙ্গের প্রশ্ন তো এটাই যে কটা ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গের আছে, রাজ্য সরকারের এবং রাজ্য সরকারের যে আন্ডারটেকিংগুলো আছে, পিএসইউ বলা হয়, তার অবস্থা কী, তার ডেভেলপমেন্ট কী আছে, সেখানে নতুন করে উৎপাদনের ক্ষেত্রে সরকার কত অর্থ বরাদ্দ করছে। তো তার সঙ্গে সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পশ্চিমবঙ্গে গড়ে ওঠা যে বিগত কয়েক দশক ধরে যে ভারী শিল্প কেন্দ্রের রাষ্ট্র সংস্থা সেগুলো বন্ধ। কারণ পশ্চিমবঙ্গে বেকারত্বের সংখ্যা ক্রমশ বাড়ছে, কায়িক শ্রম বা মেধাশ্রম নিয়ে কনফ্লিক্ট তৈরি হচ্ছে।
যারা মেধাশ্রম তারা পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে কেন পাড়ি দিচ্ছেন, কারণ তাদের বেঁচে থাকার রুটি কাপড়া মাকানের প্রশ্ন। যারা কায়িক শ্রম অত অসংগঠিত ক্ষেত্রে তারা কাজ করছেন, তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে। এখানেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সচেতন মানুষ, প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি, যে বাম হোক, বিজেপি হোক, তৃণমূল কংগ্রেস হোক, তারা তাদের মতো করে ব্যাখ্যা করছে। কিন্তু পশ্চিমবঙ্গের যে অগ্রগতির যে তালিকার ক্ষেত্রে, পশ্চিমবঙ্গে বেঁচে থাকার ক্ষেত্রে রুটি কাপড়া মাকানের প্রশ্ন, যে কথাগুলো বাজেট রিফ্লেকশন হয় কি, এই সত্যি কি বাজেটের রিফ্লেকশন? যারা খেটে খাওয়া প্রান্ত স্তরে, যারা ফুটপাতে তার জীবন কাটে, তাদের মধ্যে কি সত্যি রিফ্লেকশন হয়? এরকম অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন থাকবে, কি স্বাভাবিক। তাই বিধানসভার সামনে দাঁড়িয়ে যখন ভেতরে যখন গাম করছিল, বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, অর্থরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং উল্টো দিকে ছিলেন বিরোধী দল ছিলেন, আইএসএফ ছিল, নৌসাদ সিদ্দিকী ভরেছিল, কার্যত খাঁচাখাঁচ ভরেছিল বিধানসভা। কিন্তু অধিবেশন আগামীকালও চলবে, এবং যেহেতু এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে তার হেয়ারিংয়ের আজকে তিনি বলছিলেন কথাগুলো তিনি, অর্থাৎ টক্কর সরাসরি। পশ্চিমবঙ্গের প্রশ্ন উঠছে বিভিন্ন জনমানুষ থেকে, বিভিন্ন মানুষ, যে পশ্চিমবঙ্গের অর্থনীতি কি ইম্পর্টেন্ট, নাকি পশ্চিমবঙ্গের রাজনীতি খুব গুরুত্বপূর্ণ। অনেকে বলছে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দিশা যদি ঠিকঠাক দেখানো হয়, তাহলে ক্রমবর্ধমান সঙ্গে চাহিদার সঙ্গে সঙ্গে রাজনীতি তার একটা সুচারু ব্যবস্থার সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারে। এবং খনিজ সম্পদ আয়ের ক্ষেত্রে যে কথা সরকার বলছে রাজস্ব আদায়ের ক্ষেত্রে, সেটার পরিমাণ নানান সন্ধিহান রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে। কারণ খনিজ সম্পদ লুট হয়ে যাওয়ার অভিযোগ আছে, সে বালি হোক বা বিভিন্ন পাথর হোক বা সবুজায়নের ক্ষেত্রে গাছ হোক, তার জন্য লুট হচ্ছে। এগুলো পশ্চিমবঙ্গের যে রাজস্ব আদায়ের যে মূল বুনিয়াদী স্তরে ভিত, সেই ভিতকে নড়বড় করছে বলে অনেকেই মনে করছে। ফলে খুব স্বাভাবিকভাবে, এবং আমরা যেটা দেখছিলাম যে গোটা পরিস্থিতি, যে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক যে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে গরমাগরম আগামীকালও হবে, আলোচনা হবে, বাজেটের উপর ডিসকাশন হবে। কিন্তু পশ্চিমবঙ্গের যে অনেক কথা বলেছে সরকার, যে 2025-24 জুলাই মহানায়ক উত্তম সম্মানের সংখ্যা অনেক বেশি, এবং হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা শ্রীবৃদ্ধি। কিন্তু শ্রীবৃদ্ধি পশ্চিমবঙ্গের জনমানুষ, পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষ এবং মধ্যবিত্ত মানুষ, তারা তাদের জীবনের অগ্রগতির ক্ষেত্রে ইউএসপিটা বাড়লো কিনা, এটাও খুব গুরুত্বপূর্ণ। বাকি পশ্চিমবঙ্গের দিশা নিয়ে প্রশ্ন উঠবে। পশ্চিমবঙ্গে আমি আবার শুরুতেই বলছিলাম যে রাজনীতি, পলিটিক্যাল ইজ মোর ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, অর্থনীতিটা ক্রমশ যেন ধামা চাপা পড়ছে। এইটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সারা ভারতবর্ষের একই চেহারাই হবে। পশ্চিমবঙ্গে যখন দাঁড়িয়ে, যখন ইন্টারিম বাজেট যখন সরকার পেশ করেছে, যখন সরকার নির্বাচনে যেতে চাইছে, এই কথাগুলো যখন সরকার যখন বাংলার বাজারে, বিভিন্ন রাজনৈতিক বাজার যেটা বলা হয়, বলবেন লক্ষ্মীর ভাণ্ডার শ্রীবৃদ্ধি, লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের বাকি ভোটাররা কিন্তু প্যারামিটারকে ভাগ করা যাবে না। তাই খনিজ সম্পদ থেকে আয় বা আবার লুট, এবং পশ্চিমবঙ্গ নিরাপদ শহর যেটা রাজ্যপাল অভিভাষণে যেটা বলেছেন সিবি আনন্দ বোস, তা নিয়ে কটাক্ষ অবশ্যই বিরোধী দল তারা বলছেনই। কারণ পশ্চিমবঙ্গ, কলকাতা কেন, সারা বাংলায় বহু ঘটনা ঘটেছে, সমস্ত ঘটনার তো পুঙ্খানুপুঙ্খ বিবরণ রাজ্যপাল অভিভাষণ থাকবে না। কারণ রাজ্যপালের অভিভাষণ সরকারের দ্বারা লিখিত, একজন সরকার যা বলে সেগুলি রাজ্যপালকে পড়তে হয় প্রথাগত রীতি অনুযায়ী। এই গোটা বিষয়, বিভিন্ন বিষয়গুলো আছে এর মধ্যে, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেটা বলছিলাম যে বেকারত্বের বিষয় আছে, এবং তার সঙ্গে হচ্ছে এবং আমাদের পড়া আমাদের সমাধান সরকার রাজ্যপালের অভিভাষণ রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে বেশ কিছু প্রকল্প যা ধরে পড়লে হয়তো অনেকক্ষণ সময় লাগবে, অনেকক্ষণ মানুষের বোধগম্য হবে না। যারা পিছিয়ে পড়া, পিছলে পড়া যারা আছেন, যাদের প্রতিদিন উনান্তে পান্তা করে রুটি খাওয়ার মাকানের প্রশ্নে লড়াই আছে, তাদের হয়তো এই বাজেটের বই তাদের জীবনের ক্ষেত্রে হয়তো কাজে লাগবে। কিন্তু যারা একটু খবর রাখেন পশ্চিমবঙ্গের, তারা সেখানে তার বিদ্যুৎ কেন্দ্র ইন্টারেস্টেড আসেন, তারা জানতে যাবেন গভীর সমুদ্র বন্দরের কী পরিস্থিতি, তা কবে হবে, সিঙ্গুরের সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি কী কবে হবে, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু অবশ্যই এই বিশ্লেষণে থাকা উচিত। এবং সময় যেহেতু কম, দীর্ঘায়িত করে লাভ নেই, কারণ গোটা পাতা যদি ধরে বলতে শুরু করি, 131 পাতা, প্রত্যেকটি পাতা পুঙ্খানুপুঙ্খানু সম্ভব নয়। এই সরকার বলছে এই বাজেট মানুষের বাজেট, বিরোধী দলনেতা বলছেন যে বাজেট মানুষকে খুশি না, মানুষকে বিভ্রান্ত করার বাজেট। এই রাজনৈতিক দোলাচলে যে লড়াই থাকবেই, ডেমোক্রেসির গুরুত্বপূর্ণ যে পলিটিক্যাল ডিসকাশন থাকবে, ডিবেট থাকবে, কিন্তু মানুষের যে গড় আয়, ইনকাম,
বেঁচে থাকার ক্ষেত্রে যে দরকার অর্থ এবং হচ্ছে সুযোগ সুবিধা, রুটি কাপড়া মাকান, রাইট টু দ্য ফুড, রাইট টু দ্য এডুকেশন, রাইট টু দ্য হেলথ, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। নমস্কার, আমি নয়ন রায়, পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে থেকে। নমস্কার।